안녕하세요 আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপপ আইডলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। আর গাইস, তোমাদের কাছে রিকোয়েস্ট, পুরো স্টোরিটা তোমরা দেখবে, তারপর কমেন্ট করবে, কারণ আশা করি স্টোরিটা তোমাদের ভালো লাগবে, বিশেষ করে শেষ মুহূর্তে। তাই প্রথমটা দেখেই প্লিজ কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না, ওকে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম থেকে উঠে বসে তে। পরনে বিয়ের বেনারসি, পাশে তার স্বামী এখনো চিত হয়ে শুয়ে আছে। ফুলসজ্জার রাতেও নেশা করে এসে ঘুমিয়ে পড়েছিল পাশেই। তে ঘুম থেকে উঠে পাশে থাকা একটা হলুদ শাড়ি বুকে জড়িয়ে ধরে দরজা খুলে বাইরে বেরোতেই সে দেখে তার শাশুড়ি উঠোনে বসে লাউ শাক কাটছেন। তে বের হতেই তাকে দেখে তার শাশুড়ি বলে ওঠে, কি গো, ঘুম ভাঙলো? আমি তো ভাবলাম আজ মহারানীকে শাক বাজিয়ে ঘুম ভাঙাতে হবে। ছি 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 ছি, লজ্জাও করে না। এই এতখানি সূর্য ওঠার পর স্বামীর বিছানা ছেড়ে উঠেছে, অমন মেয়ে মানুষের মুখে আগুন। তে ছুটে কলঘরের দিকে চলে গেল। ততক্ষণে তার স্বামীও বেরিয়ে এসেছে। মায়ের পাশে বসে বলল, উফ মা, সকাল সকাল কি শুরু করেছে বলো তো? একটু চা বানিয়ে দাও তো দেখি। বউয়ের জন্য একদম দরদ উতলে উঠছে। থাম, আনছি। এই 2 দিনে বউ একেবারে কুটে বেঁধে ফেলেছে, তাও যদি মানতুম, দেখতে বিশ্ব সুন্দরী বলে মুখ ঘুরিয়ে রান্নাঘরে চলে যায়। তে কলঘর থেকে বেরিয়ে উঠোনে পড়ে থাকা শাকগুলো কাটতে বসতেই তার শাশুড়ি মোমো এসে বলতে থাকে, যেই দেখেছে আমি রান্নাঘরে গেছি অমনি বরের কাছে এসে বসে পড়েছে। তা বলি, লোকে দেখে কি বলবে? এই সকাল সকাল দুজনে বসে ভালোবাসা করছো নাকি? তের স্বামী শুভর এসব ব্যাপারে কোনো রকম ইন্টারেস্ট নেই। সে চাটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। তে শাক আলু সবটা কেটে পুকুর ঘাটে ধুতে যায়। তাকে পুকুর ঘাটে যেতে দেখেই তার শাশুড়ি মোমো বেরিয়ে এসে বলে, আমি এখনো কেন মরিনি গো ঠাকুর, আমায় তুমি নেও। এই 2 দিনের মেয়ে বলে কিনা আমি তাকে তার স্বামীর কাছ থেকে কেড়ে নিচ্ছি। শুভ মায়ের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে মা, কাঁদছো কেন? কি আর বলবো বাবা, আমি শুধু তাকে বললাম, বৌমা পুকুর থেকে শাকখানি ধুয়ে এনে দাও, আমি রান্না বসিয়েছি, বেলা হয়ে গেছে। তা শুনে সে বলে কিনা আমি কি বুঝি না, সব আপনার কারসাজি, আমাকে আমার বরের থেকে দূরে করার জন্য। মার মুখে এসব কথা শুনে শুভ প্রচন্ড রেগে যায়। আসুক সে মেয়ে মানুষ আজ। 2 দিন আসতে না আসতেই বড্ড রস হয়েছে না? মোমোর মুখে হাসি ফুটে ওঠে। যাক বাবা, ছেলে তবে বৌমুখো হয়নি এখনো। বাড়ির পিছনেই পুকুর। ঘাটে গিয়ে তে দেখে সেখানে সব মেয়ে বউরা বসে গল্প জুড়েছে, কেউ বাসন মাজতে মাজতে, আবার কেউ স্নান করতে করতে। তেকে দেখে সবাই নিজেদের আলোচনা থামিয়ে দিয়ে বলে, ওগো দেখলো, নতুন বউ এসেছে ঘাটে, তা বেশ করেছো, এসো এসো, এদিকে এসো তো, বিয়েতে মুখখানা ভালো করে দেখতেই পারিনি তোমার শাশুড়ি মায়ের জন্য। আরে দিদি, কি করছো? কি কার সাথে কথা বলছো? শাউরি দেখলে ওর গলা কেটে দেবে, জানো না? তারপর সবাই তাকে জায়গা করে দেয় জলে নামার জন্য। তে ঘাটে নেমে শাক ধুচ্ছিল, এমন সময় পিছন থেকে একটা মেয়ে বলে ওঠে, ওগো নতুন বউ নাকি গো, তা কেমন আছো তুমি? তে মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে ওর বয়সী একটা বউ কোমরে বেঁধে ঘাটের মাথায় দাঁড়িয়ে আছে। তে একটু হেসে বলে, ভালো আছি দিদি, তুমি কেমন আছো? মেয়েটা লাফিয়ে লাফিয়ে ঘাট দিয়ে নেমে এসে তের কাছে গিয়ে দাঁড়ায়। তারপর বলে, আমি জিমিন গো, এই গ্রামের মোড়লের মেয়ে। এই তো তোমার বিয়ের পরের দিনই এসেছি। আচ্ছা, তো চলো না আমাদের বাড়িতে, দুজনে মিলে গল্প করব। কি বলো কি, তোমার ওই দজ্জাল শাশুড়ি তোমায় গল্প করতে দেবে? তুমি তো গ্রামের মোড়লের মেয়ে, তোমাকে নিশ্চয়ই কিচ্ছু বলবেন না, আর আমাকে যা বলে বলুক। এরপর দুজনেই ঘাট থেকে তে শ্বশুর বাড়ির দিকে যায়। বাড়িতে ঢুকতেই শুভ জিমিনকে দেখে থমকে দাঁড়িয়ে যায়। ও মা, মা মা দেখো কে এসেছে, কেমন আছো বোন? মোমো রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বলে, কে রে বাবা? ও মা, বসো বসো বসো, কি যে খেতে দিই তোমাকে। তেদের উঠানে এক কোণে একটা ছোট্ট আম গাছ ছিল। জিমিন তা দেখে একটা ছোট্ট আম পেড়ে তেকে বলল, তোমার শাউরি আর তোমার বরকে বলে দাও এসব না করতে। জিমিন লোক দেখানো খাতির একেবারে সহ্য করতে পারে না। তারপর তেকে বলে, একটু নুন আর লঙ্কা নিয়ে আসো তো দেখি। তে রান্নাঘরে গেলে পিছনে পিছনে মোমোও যায়। তারপর তেকে একা পেয়ে চুলের মুঠি ধরে
মোমো বলে, বেয়াদব মেয়ে মানুষ, নালিশ করতে গেছিলিস ঘাটে? হ্যাঁ, আর কোনোদিন যদি বাড়ির বাইরে পা দিয়েছিস না, তোমার এই পা আমি ভেঙে রেখে দেবো। তে দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে, জিমিনের কাছে এসে দাঁড়ায়। মোমো পিছনে হাসতে হাসতে এসে বলে, জিমিন, তুমি তো শুনলাম পোয়াতি মা, তবে এই সময় বাড়ির বাইরে বেরোতে নেই। এই সময় মেয়েদের কত আদর যত্নে থাকতে হয় জানো? জিমিন আমি একটা কামড় দিয়ে বলে, শোনো জ্যাঠাইমা, আমার শহরে বিয়ে হয়েছে, আর সেখানে তোমাদের মতো এসব কুসংস্কার চলে না গো, বুঝেছ? যাও দেখি এবার গিয়ে রান্না বসাও, অনেক বেলা হয়েছে। মোমো সেখান থেকে চলে যায়। শুভ কাঁধে কোদাল নিয়ে জমিতে চলে যায়। রাতে মা ছেলে একসাথে খেতে বসে প্রতিদিন। রাতের খাবার খেয়ে দুজনে ঘরে চলে গেলে তে হাঁড়িতে পড়ে থাকা দুটো ভাত আর একটু বাটিতে পড়ে থাকা ডাল দিয়ে ভাত মেখে বাসন মেজে ঘরে গিয়ে দেখে শুভ ঘুমিয়ে পড়েছে। তে আস্তে আস্তে বিছানায় উঠে বসতেই শুভ তের ওপর ঝাঁপিয়ে পড়ে। তে চুলের মুঠিটা ধরে বলে, কিরে, বড্ড বার বেড়েছে না? তোর বার আজকে আমি ভেঙে দেব। সকালে মাকে কি বলেছিস? হ্যাঁ, লাগছে আমার, ছাড়ুন আমাকে, আমি কিছু বলিনি, বিশ্বাস করুন। বলিসনি না, বলিসনি বলে শুভ খুব মারতে থাকে তেকে। তারপর ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেয়। তে পায়ে খুব ব্যথা পায়। ঘোরাতে ঘোরাতে কল ঘরের দিকে যায়। ঠান্ডা জল দিয়ে ব্যথা জায়গায় মালিশ করতে থাকে। মোড়লের মেয়ে জিমিন প্রতিদিনই আসে তের বাড়িতে। মাঝে মাঝে তেও যায় তাদের বাড়িতে, তবে সবাইকে লুকিয়ে নয়। জিমিন লোক পাঠায় ডাকতে। দুজনের কত গল্প একে অপরের সঙ্গে। জিমিন কলকাতায় থাকে, সেখানকার গল্প করে, তার শ্বশুরবাড়ির গল্প শোনায়, আর তে শুধু শোনে আর ঈশ্বরকে বলে, ঠাকুর, পরের জন্মে এমন একটা বর, এমন একটা শ্বশুরবাড়ি দিয়ে আমাকে, যেখানে কোনো কষ্ট থাকবে না। মাঝে মাঝে জিমিন বলে, কেমন করে তুই এই বরকে নিয়ে থাকিস রে? বর কি এমন হয় তুই জানিস? আমার বর আমাকে কত আদর করে, যখন অনেক আদর করে, অনেক ভালো লাগে জানিস। রাতে আমাকে ছাড়া তো তার ঘুমই আসে না, আমাকে বুকে করে নিয়ে তবেই সে ঘুমাতে যায়। তে দু চোখ জল ভরে আসে। সে ভাবতে থাকে তার স্বামীর নির্যাতনের কথা। আদর তো অনেক দূরের কথা, তার কপালে তো শুধু চড়থাপ্পড় লাথি ঘুষি জোটে, ঠিকমতো খাবারটাও পায় না। পরদিন সকালে উঠে তে রান্নাঘরের দিকে যাচ্ছিল, এমন সময় মোমো চিৎকার করে ওঠে। তে আর শুভ দুজনেই সেদিকে দৌড়ে যায়। দেখে মোমো কলঘরে শুয়ে কাঁদছে। পিছলে পড়ে গিয়ে সে পা ভেঙেছে। বৈদ্যকে ডাকলে সে এসে বলে, এই ভাঙা সারতে কিন্তু অনেক দেরি হবে, ওষুধ দিচ্ছি, সময় মতো খাইও। আর বৌমা, তুমি আজ থেকে শাশুড়িকে বিছানা থেকে নামতে দেবে না, বুঝলে? মোমো তো মনে মনে অনেক খুশি, তাকে আর কোনো কাজ করতে হবে না। সংসারের সব কাজ মিটিয়ে তে বেশ বেসামাল হয়ে পড়েছে। তারপর তার স্বামীর অত্যাচার তো আছেই। আজ পর্যন্ত একটু ভালোবাসার ছোঁয়াও সে পায়নি। তের অনেক ইচ্ছা করে স্বামীর ভালোবাসা পেতে। স্বামীর মন জয় করার জন্য সে কী না করে, কিন্তু স্বামী তার দিকে ফিরেও তাকায় না। প্রায় 1 মাস কেটে গেছে। তে সব কাজ মিটিয়ে ঘাটের মাথায় বসে আছে, স্নান করে বাড়ি ফিরবে। এখন সবটাই তার গা সওয়া হয়ে গেছে। মাঝে মাঝে তার মায়ের কথা অনেক মনে পড়ে। মা বলতো মেয়েরা নাকি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। মা যদি আগে বলতো বড় হলে এতটা কষ্ট পেতে হয় জীবনে, তাহলে তে সেই ছোট্ট মেয়ে হয়েই থাকতো। এসবই ভাবছিল ঘাটে বসে। হঠাৎ পিছন থেকে জিমিন এসে বলে, চললুম গো আজ বিকেলে, উনি চিঠি দিয়েছেন বাবাকে, তেনার নাকি ছেলের জন্য বড় মন খারাপ হচ্ছে। আসলে সপ্তাহ 2 আগেই জিমিনের ছেলে হয়েছে। জিমিনের বর সুগা তার ছেলেকে না দেখে থাকতে পারছে না, আর বউ তো তার ভালোবাসার, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরিয়ে নিতে চায়। মায় খুব মনে পড়বে গো নতুন বউ, আবার কবে আসবো কি জানি কলকাতা থেকে। উনি তো আমাকে ছাড়তেই চান না, আর এখন তো আরোই ছাড়বে না, ছেলে হয়েছে কি না। ইস, দেখেছো, আমি আবার বকতে শুরু করে দিয়েছি। এই আমার এক দোষ, কথা বলতে শুরু করলে আর থামতেই চাই না। আসল কথাখানা বলি শোনো, তোমার শাউরি আর তোমার স্বামী যদি তোমার উপর অত্যাচার করে, তুমি কিন্তু বাবাকে নালিশ করবে, যা করার বাবাই করবে, বুঝলে? তে এতক্ষণ চুপ করে শুনছিল, তবে এবার বলল, আবার কবে আসবে গো দিদি? ততদিন যদি বেঁচে থাকি তোমার ছেলের জন্য একখানি কাটা করে দেবো। ওকে দেখতে তো আমি আর যেতে পারলুম না। চুপ, যেতে পারোনি নাকি যেতে দেয়নি? সত্যি করে বলো দেখি, আমি কি কিছু খবর পাই না? সেদিন আমার বাড়ি যাওয়ার জন্য বলেছিলে, ওই তোমার স্বামী তোমার পিঠে চোলা কাঠ ভেঙেছিল, আমি কি শুনুনি ভাবছো? দিদি চুপ করো, ওনারা শুনলে আমাকে মেরে ফেলবে।
আমার কোনো ভাই বোন নেই রে নতুন বউ, আমি তোমাকেই বোন ভেবেছি, তাই তোমাকে এই নরকে ছেড়ে আমি কিভাবে শান্তিতে থাকবে বলো তো নতুন বউ। তবে যেখানেই থাকি তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব নতুন বউ, বলে জিমিন দৌড়ে নিজের বাড়িতে চলে যায়। তে স্নান সেরে বাড়িতে গিয়ে দেখে শুভ উঠানে ঘোরাঘুরি করছে। তে ভয় ভয় বলে, আপনি কখন এলেন? শুভ ছুটে এসে ওর চুলের মুঠি ধরে বলে, এতক্ষণে এলি? আমরা তো ভাবলাম ডুবে মরলি জলে। মাস দিনেক পর এখন মোমো সুস্থ হয়ে উঠেছে, আবার সে সংসারে খবরদারি শুরু করেছে। একদিন শুভ মাঠ থেকে বাড়িতে এসে বলল, মা জানো, কলকাতায় এখানে কারখানায় কাজ পেয়েছি, ভাবছি যাব, আজ বিকেলেই বেরোবো বুঝলে। তে রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে সবটা শুনলো, চোখের কোণে এক ফোঁটা জলও এলো। কারণটা সে বুঝলো না। দুপুরের খাবার খেয়ে শুভ তেকে বলল, এই শোনো, আমার জামা কাপড়খানা গুছিয়ে রেখো এই টিনের বাক্সটাতে। এই প্রথমবার শুভর মুখে তুমি কথাটা শুনে তের চোখ জলে ভরে উঠল, কিন্তু মোমো সেদিকে দেখে তাতে দাঁত চেপে বসে রইল। শুভ যাওয়ার সময় মায়ের পা ছুঁয়ে তের দিকে যেতেই যাচ্ছিল, তখনই মোমো বলে উঠল, বাবা বাবা কোথায় যাচ্ছিস? দেরি হয়ে যাবে তো, ভালো ভালো আয় দেখি। শুভ বেরিয়ে যেতেই তে মুখে কাপড় চাপা দিয়ে শুধু একটা কথাই বলল, সাবধানে থাকবেন। এর 1 মাস পর শুভ লোকের হাতে কিছু টাকা পাঠায়, পরপর 5 মাস একইভাবে বাড়ির জন্য টাকা পাঠায় স্বাভাবিকভাবে, কিন্তু তারপর থেকে তেমনভাবে টাকা পাঠাতো না। যেটুকু পাঠাতো মাঝে সাঝে তাতে দুটো মেয়ে মানুষের সংসার কিছুতেই চলে না। একদিন হঠাৎ শুভ বাড়িতে ফেরে। বাবা, কতদিন বাদে তোকে দেখেছি, এত রোগা হয়ে গেছিস কেন বাবা? কথাটা শুনে তে শুভর দিকে তাকায়। কোথায় রোগা, বরং বেশ শরীরে মেদ জমেছে। তারপর শুভর ঘামে ভিজে থাকা পেশিবহুল শরীরটা দেখে তে একটু লজ্জা পেয়ে চোখটা সরিয়ে নেয়। বলি, ওখানে দাঁড়িয়ে না থেকে এক বালতি জল আনতে পারছো না? বাচ্চা আমার কখন থেকে দাঁড়িয়ে আছে, হাত মুখ ধোবে তো নাকি? আরে থাক, দরকার নেই, আমি ধুয়ে নেব, তুমি বরং কিছু খাবার নিয়ে এসো, বড্ড খিদে পেয়েছে। তে দৌড়ে রান্নাঘরে গিয়ে বরের জন্য খাবার বাড়তে থাকে। কতদিন পর মানুষটা এসেছে। তে খাবার বেড়ে দুয়ারে এসে একটা আসন পেতে দিয়ে হাতে থালাটা রেখে রান্নাঘরে জল আনতে যায়, কিন্তু এসে দেখে সে খেতে বসে গেছে আর তার মা পাখা দিয়ে তাকে বাতাস করছে। তে চোখ ছলছল করে ওঠে। সে তো ভেবেছিল আজ বরকে সামনে বসিয়ে খাওয়াবে, কিন্তু জলের গ্লাসটা থালার পাশে রেখে তে রান্নাঘরের দরজার পিছনে গিয়ে দাঁড়ায়। রাতে তে তাড়াতাড়ি কাজ করে বাসন মাজতে ঘাটের দিকে যায়। বাসনটা মেজে তাড়াতাড়ি এক হাতে বাসন আর এক হাতে হাঁড়িকে নিয়ে ঘাটের দিকে এগোতেই হঠাৎ কারোর সাথে ধাক্কায় পড়ে যাচ্ছিল, কিন্তু একটা শক্ত হাত ওকে ধরে নেয়। তে হাঁড়িকানটা তুলে ধরতে দেখে একজন সুপুরুষ ওর সামনে দাঁড়িয়ে আছে। তে নিজেকে সামলিয়ে সিঁড়ি দিয়ে ঘাটে নেমে যায়। শোয়ার ঘরে ঢোকার আগে তে পুকুর থেকে ভালো করে স্নান সেরে মাথাটা আঁচড়ে এক মাথা সিঁদুর পরে ঘরে ঢোকে, কিন্তু ঘরে এসে দেখে শুভ ঘুমিয়ে গেছে। তে আর কিছু বলে না, চুপ করে গিয়ে পাশে শুয়ে পড়ে। ভোরবেলা উঠে দেখে তার স্বামী তার পাশে নেই। দৌড়ে বাইরে এসে দেখে সে কোথাও একটা বেরোচ্ছে। স্বামী চলে যাচ্ছে আর মেয়ে মানুষ পড়ে পড়ে ঘুমাচ্ছে। তে চমকে উঠল, আজই চলে যাবে, কিন্তু ওকে তো কিছু। তারপর মনে মনে নিজেই হাসে, তাকে বলবে কি, তাকে তো স্ত্রী হিসাবে সে মানেইনি কখনো। বেলায় ঘাটের মাথায় মন মরা হয়ে বসেছিল তে। পেছন থেকে কেউ বলে ওঠে, কিছু মনে করবেন না, আমি কাল রাতে একটু তাড়াহুড়াতে ছিলাম, আসলে কাল আসতে একটু দেরি হয়ে গেছিলো তো, তাই তাড়াহুড়োতে। তে চমকে পেছন ফিরে তাকিয়ে দেখে কাল রাতে সেই বলিষ্ঠ পুরুষ। তে ঘুমটাটা আরেকটু নামিয়ে বলে, না না, আমি আসলে কালকে তাড়াহুড়োতেই ছিলুম, আপনি কিছু মনে করবেন না। তারপর সেই পুরুষ বলে, আমার নাম জিয়ন জাংকুক, আমি এই গ্রামের স্কুলের নতুন মাস্টার মশাই, কালকেই এসেছি। আপনার বাড়ি দুটো বাড়ির পরেই যে বাড়িটা, সেখানেই আমি থাকি। ও, ওটা তো আমাদের গ্রামের মোড়ল মশাইয়ের বাড়ি। জাংকুক একটু হেসে বলে, হ্যাঁ, আমি ওনার বাড়িতেই উঠেছি। আপনার নাম কি? তে মনে মনে একটু লজ্জা পায়, তারপর বলে, আমি তে। তারপর সিঁড়ি দিয়ে নেমে যায় জলে। জাংকুক নিজের কাজে চলে যায়। এরপর 2-3 দিন পর জাংকুক স্কুল থেকে ফিরছিল। এমন সময় তে স্নান সেরে সবে উঠেছে জল থেকে। জাংকুক চলতে চলতে কখন যে দাঁড়িয়ে পড়েছে তার কোনো খেয়ালই নেই। জাংকুক এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখতে থাকে তেকে। ওর শরীরে লেপ্টে থাকা কাপড়টার ওপর দিয়ে কেমন করে তে সদ্য যৌবনপ্রাপ্ত শরীরটা মুক্তি চাইছে। হঠাৎ নিজের ওপর খুব রাগ হলো জাংকুকের। মনে মনে নিজেকে ধিক্কার জানিয়ে চলে গেল সেখান থেকে। তে বাড়িতে গিয়ে দেখে মোমো উঠানে বসে কাঁদছে কি একটা যেন কারণে।
তে মাথায় গামছাটা জড়াতে জড়াতে বলল, কি হয়েছে মা, এভাবে কাঁদছেন কেন? মোমো তেকে দেখে জ্বলে উঠে বলে, ওরে মুখ পুরি, তোর কপালটা পুড়লো। তের আশঙ্কা হতে দৌড়ে এসে বলল, কি হয়েছে মা, বলুন না মা, উনি ঠিক আছেন তো? মোমো তেকে ঠেলে সরিয়ে জোর গলায় কষ্ট করে বলল, ওলো তোর স্বামী আবার বিয়ে করেছে। তে বসে পড়লো উঠানের মাটিতে। মোমো একটু মুচকি হেসে বলল, এমন মেয়ে মানুষ যে ঘরে থাকবে, সে ঘরের ছেলেরা কি আর বাড়িতে মন থাকবে? যে বউ নিজের স্বামীকে আটকেই রাখতে জানে না, সে আবার কেমন মেয়ে মানুষ গা? গায়ের কাপড় গায়ে শুকিয়ে যায় তের। কতক্ষণ যে উঠানে বসে আছে জানে না। এমন সময় মোমো ভাতের থালা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, ওলো কত ঢং যে দেখবো, নিজের স্বামীকে বসে আনতে পারে না যে তার এমন দশাই হবে, এখন বসেছে উঠোনে ঢং করতে বলে ভাত নিয়ে সেখান থেকে চলে যায়। তে উঠে দাঁড়িয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে নেয়। তারপর দেয়ালে ঝোলানো আয়নাটাতে নিজের শরীরটাকে দেখে। বছর 19-এর এই রমণী, শরীর দিয়ে যৌবন যেন ঠিকরে পড়ছে। তে নিজেকে ধিক্কার দেয়, এত যৌবন কিসের যদি নিজের স্বামীকেই আটকে রাখতে না পারে? তখন অনেক রাত। তে ঘরে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, এগিয়ে যায় বাড়ির পিছনের দরজার দিকে। কি মনে হতে একবার পিছনে তাকিয়ে পুকুর ঘাটের দিকে এগিয়ে যায়। আজ সে খুব সেজেছে, একদম নতুন বউয়ের মতো। গায়ের বিয়ের শাড়িটা আর মায়ের দেওয়া যে কটা গয়না দিয়েছিল সব পড়েছে, মাথা ভর্তি করে সিঁদুর দিয়েছে। ঘাটের সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে তে চোখের জল মুছে ঝাঁপ দিল পুকুরে। ছোট থেকেই শরীরে একটু মেদ থাকায় গ্রামের ছেলে নজর ছিল তার ওপর। গায়ে মেদ জমলেও তের সৌন্দর্য একটুও নষ্ট হয়নি তাতে। অল্প বয়সেই তার শরীরে যৌবনের লক্ষণ দেখা যায়, তাই মা কখনো একা একা পুকুরে যেতে দিতে চাইতো না। সঙ্গে করে নিয়ে যেত, আবার সঙ্গে করেই নিয়ে বাড়ি ফিরত। তের দম বন্ধ হয়ে আসে, চোখের সামনে ভেসে ওঠে কিছু দৃশ্য, ওর বিয়ের দৃশ্য, বরের অত্যাচারের দৃশ্য, জিমিনের মিষ্টি মুখটা। হঠাৎ সাথে আরও একটা মুখ অস্পষ্ট দেখতে পায়, সেই স্কুল মাস্টার মশাই। তারপর আর কিছুই মনে পড়ে না, চোখে অন্ধকার দেখেতে। হঠাৎ ঠোঁটের আকর্ষণে চোখ খোলেতে, মুখ দিয়ে পুকুরের জল বের করে কিছুটা কাস্তে কাস্তে শুয়ে পড়ে। কার যেন কোলে। বেশ চেঁচামেচিতে ঘুম ভাঙেতে, দেখে ও তার ঘরের বিছানায় শুয়ে আছে। চমকে উঠে বসে, ভাবতে থাকে কাল রাতের কথা। অস্পষ্ট হলেও কিছুটা তার মনে পড়ছে। সেগুলো ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ঘরের বাইরে এসে দেখে বাইরের লোক জমেছে, আর কাকে যেন ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। তাদের মধ্যে একজন তেকে দেখে বলে, এই তো নতুন বউ উঠেছে, ওকে জিজ্ঞাসা করো না সবাই। তে বুঝতে পারছে না কি হয়েছে, গলায় প্রচণ্ড ব্যথা করছে, তাও কষ্ট করে বলল, কি হয়েছে দিদি? কি হয়েছে? তা কাল রাতে যে মুখ পোড়াতে গিয়েছিলি, ফিরলি কেন? হ্যাঁ, মরতে পারলি না? হয় আমার পোড়া কপাল, এ কেমন মেয়েকে ঘরে তুলেছি যে বর বাড়ি নেই দেখে পরপুরুষের সাথে। ছি 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 ছি। তে চুপ করে দরজায় দাঁড়িয়ে থাকে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ মোমো ভিতরে গিয়ে কাকে যেন টেনে আনে। তে দেখে সেই মাস্টার মশাই। তা বাপু, এমন মাস্টার মশাই গ্রামে থাকলে গ্রামের ছেলেপুলেরা কি শিখবে? হ্যাঁ, পরের বাড়ির বউয়ের দিকে নজর দিচ্ছে। ছ্যা ছ্যা, বলি তোমরা দেখছো কি, মেরে আধমোড়া করে তাড়িয়ে দাও না গ্রাম থেকে। তে কথাটা শুনে উঠানে এসে দাঁড়িয়ে বলে, না না, উনি কোথাও যাবেন না, ওনার কোনো দোষ নেই এতে। মোমো ছুটে এসে তে চুলের মুঠি ধরে বলে, দেখেছো তোমরা পিরিতি দুজনের সঙ্গে, এটাকেও মেরে গ্রাম থেকে তাড়াও। সঙ্গে সঙ্গে জিমিনের বাবা বলে ওঠে, ছাড়ো বৌমা চুল, কি হচ্ছে কি এসব? বাড়ির লক্ষ্মীর গায়ে হাত। মোমো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই গায়ের মোড়ল আরএম তাকে বলল, বৌমা তুমি বলো কাল রাতে কি হয়েছিল। তে একবার মোমোর দিকে আর একবার মাস্টার মশাইয়ের করুণ মুখটা দেখে বলল, আমার স্বামী শহরে গিয়ে আবার বিয়ে করেছেন, সেই দুঃখে আমি কাল রাতে জলে ঝাঁপ দিয়েছিলাম, উনি আমাকে জল থেকে তুলে আনেন, আমি আর কিছু জানি না এরপর কি হয়েছে। মোড়ল মশাই সবটা শুনে বললেন, মাস্টার মশাই এবার আপনি বলুন তো কি হয়েছিল কাল রাতে। কাল রাতে আমি আপনাকে বলেছিলাম আমার বাড়ি ফিরতে দেরি হবে, তবে কারণটা বলিনি। কারণটা হলো আমি রাতে পাশের গ্রামে চাষিদের সরাতে শুরু করেছি, রাতে যাতে ফসল ভালো হয়। ওই গ্রামের সহপাঠী যেহব আমাকে অনুরোধ করেছিল এই কাজটা করার জন্য, তাই জন্য আমিও রাজি হয়ে গেছি গ্রামের ভালোর জন্য। কাল ওখান থেকেই ফিরছিলাম, এমন সময় জলে কিছু একটা পড়ার শব্দে এগিয়ে গিয়ে দেখি একটা শাড়ির আঁচল ভাসছে।
আমি তখন জলে ঝাঁপ দিই, দেখি উনি জ্ঞান হারিয়েছেন। বাধ্য হয়ে ওনাকে তুলে ওনার বাড়িতে নিয়ে আসি। ওনার বাড়িতে নিয়ে আসতেই ওনার শাশুড়ি মা চেঁচামেচি শুরু করে লোক জড়ো করেন। তারপর যা হয়েছে সেটা তো আপনি দেখেছেন। এই আমার অবস্থা। আসলে আমি একটা পরিকল্পনা করেছিলাম এই গ্রামের সকল মেয়ে বউদের আমি অক্ষর জ্ঞান করাবো বলে। আমি আমার কয়েকজন সহপাঠী মিলে এই পরিকল্পনা করছিলাম। এই নিয়ে আপনার সঙ্গেও কথা বলতাম। এই জন্যই ওনাকে কাল ঘাটে বসে থাকতে দেখে কথা বলে জানতে পারি ওনার বাড়ি এটা। গ্রামের মোড়ল একটু চিন্তিত হয়ে পড়েন। তারপর বলেন, তোমাকে আমি বিশ্বাস করি বাবা, কিন্তু তুমি যে আমাদের গ্রামের জন্য এত কিছু ভাবছো তা বোধহয় সম্ভব নয়। মাস্টারমশাই বলেন, কেন সম্ভব নয়? দেখো বাবা, ছেলে মেয়েদেরকে এখানে স্কুলে পড়ানো যায় না পয়সা দিয়ে। তারপরে তুমি কি করে ভাবছো মেয়ে বউরা যাবে পয়সা দিয়ে পড়তে? এই গ্রামের জ্বালা শহরের মানুষরা কি করে বুঝবে? চাঙ্কুক হেসে বলে, টাকা লাগবে না, আমি তো এমনিই পড়াবো সকলকে। আর ঠাকুরের দয়া স্কুল থেকে যা মায়না পাই তাতে আমার বেশ ভালোই চলে যায়। আমার বাবার ইচ্ছা ছিল গ্রামের লোকজনের জন্য কিছু করার, তাই সহপাঠীকে অনুরোধটা করেছি। আর তারা রাজিও হয়ে গেছে। সবাই সব কথা শুনে সকলে মোমোকেই দুষতে লাগলো। নতুন মাস্টার মশাইকে নিয়ে তারা বেশ উৎসাহ দেখালো, কারণ এমন করে কেউ তাদের জন্য ভাবেনি। তারা তো তাকে ভগবানের মতো শ্রদ্ধাও করতে লাগলো। তারপর সবাই সেখান থেকে চলে যায়। তে টলতে টলতে গিয়ে বিছানায় বসলো। কেন বাঁচালো মাস্টার মশাই কাল তাকে? তা না হলে তো এ জ্বালায় জ্বলতে হতো না তাকে, তার মনের জ্বালাটা ফুরোতো। হঠাৎ আয়নার দিকে চোখ যেতে দেখলো তার মাথার সিঁড়িটা ফাঁকা হয়ে গেছে। দৌড়ে সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে কপালে ঠেকালো। এরপর 2 সপ্তাহ সে দরকার ছাড়া বাইরে বেরোয়নি। ঘাটে মাঝে সাঝে কয়েকবার মাস্টার মশাইয়ের সাথে তার দেখা হয়েছে, কিন্তু এই ঘটনার পর লজ্জায় কেউ কারোর সাথে কথাই বলেনি। আজ অনেক দিন পর একটা চেনা গলা পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে তে। তারপর বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। জিমিন পরম স্নেহে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, পোড়ামুখী, মরতে যখন গেছিলিস ফিরলি কেন? হ্যাঁ, মরতিস আর আমার জ্বালাটাও জুড়োতো। একবারও তোর আমার কথা মনে পড়লো নি? ওই বুড়ি আজকে মরলে কাল 2 দিন, তার কথায় তুই কেন মরতে গেলি? তোর বর আবার বিয়ে করেছে, তাতে তোর কি লো? তোকে বুঝি ভারী সোহাগ করতো সে? মেয়েরে তো পিঠের হাড় 4টে করেছে বলে মনে হয়, সেই বরের জন্য এত কিছু? চোখের জল মুছে বলে, দিদি গো, মেয়ে মানুষের স্বামী যেমনই হোক না কেন তার ভাগ কি সে কাউকে দিতে পারে বলো দেখিনি? এমন সময় সদর দরজায় টোকা পড়ে। দুজনেই সেদিকে তাকায়। মোমো রান্নাঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলে, কে এলো দেখো তো বৌমা। বাপ আমার নতুন বউ নিয়ে ঘরে এলো নাকি? বরণডালা সাজাতে হবে তো। জিমিন হেসে বলে, হ্যাঁ গো কাকিমা, নতুন বউ নিয়ে এসে তোমাকে সোনার পলঙ্কে তুলে রাখবে কি না? যাও গে বরণডালা সাজাও, তবে দেখো আবার বেশির খাতিরে স্বর্গলাভ না হয়। বলে মোমো রান্নাঘরে চলে গেল। তে গিয়ে দরজা খুলে 2 পা পিছিয়ে মাথার ঘোমটাটা তাড়াতাড়ি নামিয়ে নিল আর জিমিনের পেছনে এসে দাঁড়ালো। জিমিন মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, মাস্টারমশাই আপনি এখানে? আসলে আমি এদিক দিয়ে ফিরছিলাম, আপনার ছেলে ওদিকে খুব কান্নাকাটি করছে, তাই আপনার বাবা আপনাকে ডেকে দিতে বললেন। জিমিন হেসে বলল, ও তাই? ওলো, বিকেলে আমবাগানে গিয়ে দেখা হবে বুঝলে। আমি এখন আসি, এখন কদিন আছি এখানে। বলে মাস্টারমশাইয়ের দিকে একবার তাকিয়ে চুপ থেকে তারপর বলল, চলুন মাস্টারমশাই, বেলা হলো, খাবেন চলুন। তারপর তের দিকে তাকিয়ে মুচকি হেসে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকাল হতেই মোমো মাঠে চলে যায় কিছু শাক পাতা তুলতে। ছেলের পাঠানো টাকায় নাশপাতি কেনার মতো সাধ্য তার নেই। তাছাড়া জমিগুলো পড়েই আছে, তা যদি কেউ চাষ করে তবে ভাগের ফসলটুকু তো পাবে, সেসব কথাও বলতে হবে গ্রামের ছোকলাগুলোকে। তাই এ সময় সে মাঠেই থাকে। শাশুড়ি বেরিয়ে গেলেই বাসন কটা নিয়ে তে বেরিয়ে যায় বাড়ি থেকে। মোড়ল মশাইয়ের বিশাল আমবাগানে একটু শান্তিতে বসে দুজনে গল্পগুজব করে। বাগানে একটা নিচু আম গাছের ডাল মাটি থেকে একটু ওপরে উঠে বেশ একটা বসবার জায়গা করে রেখেছে, ঠিক যেন ওদের দুজনের জন্যই। তে ঘাটে বাসন ডুবিয়ে ডালটায় পা ডুবিয়ে বসে। কিছুক্ষণ পর জিমিন এসে বলে, কিলো অনেকক্ষণ এলে বুঝি? দেখ না, ছেলেটা যা হয়েছে না, বড্ড দুরন্ত, ঘুমোতেই চায় না। মারুতি মাসিকে বসিয়ে এসেছি, এখন থাকবে কিছুক্ষণ। তা তো বটেই দিদি, তোমার এখন ভরা সংসার, তোমার তো সব গুছিয়েই আসতে হবে নাকি? আমার আর কি বলো, কিছুই তো পেলাম না। না পেলাম বর, না হলো সন্তান, আমার আর কিসের পিছুটান বলো দেখি। জিমিনতের পাশে বসে বলে, আচ্ছা নতুন বউ,
একটা কথা বলবো? তো এই কথা বলতে বলতে চোখের দুফোঁটা জল এসেছিল, সেটা আঁচল দিয়ে মুছে বলে, হ্যাঁ বলো না দিদি। তোমার কত আর বয়স বলো? এই বয়সে এমন সুন্দর পৃথিবী থেকে চলে যেতে কেন চাও তুমি? তোমার বাঁচতে ইচ্ছা করে না? করে তো দিদি, বাঁচতে ইচ্ছা কার না করে বলো, কিন্তু এমন জীবন যে নিজে নিজে চলে না, তাকে তো তাড়িয়ে নিয়ে যেতে হয়। আর কতদিন তারাই বলো তো, দম যে ফুরিয়ে আসে মাঝে মাঝে। জিমিন তের হাত ধরে টেনে নিয়ে চলে বাগানের শেষ দিকে। একদম শেষে একটা ঝোপের সামনে এসে দাঁড়ায়, তারপর উকি দিতে বলে ঝোপের ভেতরে। তে একটা ডাল আলতো করে সরিয়ে দেখে মাস্টারমশাই কয়েকজন লোককে নিয়ে মাঠের মাঝখানে বসে কী সব যেন বলছেন। বিকেলের পড়ন্ত রোদে মাস্টারমশাই ঘেমে গায়ের জামাটা লেপটে গেছে তার গায়ে। তারপর হঠাৎ করে মাস্টারমশাই নিজের জামাটা খুলে জমির আলের ওপর রেখে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কপাল থেকে ঘামটা ঝেড়ে ফেলে আর আকাশের দিকে তাকায়। তের গা শিউরে ওঠে। নিজের বুকের আঁচলটা জাপটে ধরে তে ঘুরে দাঁড়ায় জিমিনের দিকে। জিমিন বলে, কি দেখলে নতুন বউ? এখনো মরে যেতে মন চাইছে? তবে নিজের কাপড়খানা গলা দিয়ে মরো এখনই। এদিকে এখন তো তেমন কেউ আসবে না, কাল সকালে তুমি মরে ভূত হয়ে যাবে। তে দৌড়ে চলেই যাচ্ছিল। জিমিন ওর হাতটা ধরে টান দিয়ে বলল, কি লা তুই? জীবনে জ্বালা যন্ত্রণা বলে কিছু নেই তোর? তোর মতো নিরাশ মেয়ে মানুষের বর আবার বিয়ে করবে না তো কি করবে শুনি? তের কপালে আর গলায় তখন ফোঁটা ফোঁটা ঘাম ফুটে উঠেছে। জিমিন তের গায়ে জড়ানো আঁচলটা খুলে দিয়ে বলে, দেখ নিজেকে, এই রূপ, এই শরীর, এই যৌবন কি শুধু এই নিষ্ঠুর মানুষটার জন্য? তুই বলতো আমাকে। দেখ নিজেকে, কেমন শরীরের প্রতিটা রোমে উল্লাস, তারা চাইছে একটা স্পর্শ পেতে। আচ্ছা, ওই শুভ কি কখনো তোকে আদর করে জড়িয়ে ধরেছে? কখনো পরম যত্নে তোর সারা শরীরে হাত বুলিয়েছে? তুই যেটাকে সংসার বলিস, এটাকে সংসার বলে না, এটা দাম্পত্য নয়। বলে জিমিন সেখান থেকে চলে যায়। হঠাৎ করে আকাশ ঢেকে আসে কালো মেঘে। তে সেইভাবেই দাঁড়িয়ে আছে সেখানে। হঠাৎ বৃষ্টি নামে ঝমঝমিয়ে। তের অনাবৃত্ত বুকে বৃষ্টির ফোঁটা পড়তে শিউরে ওঠেতে দু হাতে জড়িয়ে নিজেকে পরম ভালোবাসায় নিজের শরীরে বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করতে থাকে। বাগান থেকে পথটা বেরিয়ে মিশেছে মাঠের পথে। তে দৌড়ে কিছুটা গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে আর ছুটে একটা মোটা আম গাছের গুড়ির পেছনে লুকিয়ে পড়ে। মাঠে গিয়ে কাউকে দেখতে পায়নি তার শাশুড়ি, তাই রাগে গটগট করতে করতে নদীর পাড়ে গেছিল শাক তুলতে। হঠাৎ করে বৃষ্টি নামাতে তার বৃষ্টির গুষ্টি উদ্ধার করতে করতে এদিক দিয়ে হঠাৎ কাঁধে একটা স্পর্শ পেয়ে চমকে পিছন ফেরেতে, এ কি আপনি? এভাবে ভিজছেন কেন? বলে তের মাথায় ছাতাটা এগিয়ে দেয় মাস্টারমশাই। তে আচমকা মাস্টারমশাইকে দেখে লজ্জায় লাল হয়ে শাড়ির আঁচলটা মুঠো করে বলে, আপনি এখানে? এমন একটা ভান করে সে কিছুই জানে না। এদিকে কোথাও গিয়েছিলেন বুঝি? মাস্টারমশাই মাথা নেড়ে হেসে বলেন, হ্যাঁ, ওই দিন বললাম না গ্রামে চাষিদের জমি সংক্রান্ত বিষয়ে একটু পড়াশোনা করাবো, তাই মাঠে ওদের নিয়ে একটু বসেছিলাম। আপনি এখানে কি করছেন? তে ঠাট্টা করে হেসে বলে, আমার মতো পোড়ামুখী মেয়ে মানুষের এই বাগান ছাড়া কোথাও ঠাঁই নেই মাস্টারমশাই। এসেছিলাম দিদি আর আমি গল্প করতে, তবে সেও রাগ দেখিয়ে চলে গেল। আমার তো আর রাগ দেখিয়ে যাওয়ার উপায় নেই, তাই দাঁড়িয়েছিলাম এখানেই। হঠাৎ বৃষ্টি এসে গেল। চিন্তা করবেন না মাস্টারমশাই, গলায় দড়ি দিতে আসিনি আমি। আমাকে বাঁচানোর জন্য আপনাকে আর বদনাম হতে হবে না। মাস্টারমশাই হেসে ফেললেন, বদনামের ভয় আমি করি না, ভয় তো হয় শুধু মনের রোগের। তে গায়ের কাপড়টা গায়ে জড়িয়ে বলল, বাড়ি যাবেন না? না, এই তো বেশ ভালো লাগছে, এই বৃষ্টি, এই সোদা গন্ধ, মেঘের বিদ্যুৎ চমকানো। আর চাঙ্কুকের মুখে এসব কথা শুনে তের গায়ে কাটা দিয়ে ওঠে। তের পরনের শাড়িটার ওপর দিয়ে তার সদ্য যৌবন উকি দিয়ে যাচ্ছে। জাঙ্কুক নিজের কথায় লজ্জিত হয়ে বলেন, আপনি সবসময় মরার কথা কেন বলেন বলুন তো? বাঁচতে ইচ্ছা করে না আপনার? এই দেখুন না, এমন প্রকৃতি, এমন পরিবেশ, এসব উপভোগ করতে ইচ্ছা করে না আপনার? উপভোগ? যার স্বামী আবার বিয়ে করে ওই দুঃশহরে নতুন ঘর বাঁধে, যাকে দিনরাত শাশুড়ির কাছে জুতো ঝাঁটা খেতে হয়, তার জীবনে উপভোগ করার মতো কিছু আছে নাকি মাস্টারমশাই? এসব কথা কবিদের কাব্যেই মানায়। আপনি জানেন কবি কাকে বলে? কাব্য কবিতা পড়েন নাকি? না মাস্টারমশাই, ওসব আমার মায়ের মুখে শোনা। ওসব কবিতা কাব্য আমার জন্য নয়। আসলে মা ছিল বড়লোকের মেয়ে, কিন্তু হঠাৎ করে আমার দাদু দিদা কালাজ্বরে মারা যায়। আমার মা এসে পিসির কাছে ওঠেন, আর পিসি তখন পড়াশোনা জানা সেই শিক্ষিত মেয়েটির বিয়ে দিয়ে দেন এই গ্রামে এক দুর্ভাগা চাষির হাতে। মায়ের মুখে সব শুনেছি।
সমস্ত কবিতা কাব্য ওনার কাছেই শোনা। জানেন, আমার মায়ের বড় শখ ছিল আমার পড়াশোনা শেখানোর, কিন্তু অত পয়সা কোথায় বলুন। তখন তো আপনার মতো বড় মনের মাস্টারমশাই ছিল না যে বিনি পয়সায় পড়াশোনা শেখাবে, তাহলে ঠিক শিখতুম। আপনি শিখবেন আমার কাছে? এসব শখ মায়ের বাড়িতেই ফেলে এসেছি, এখন সব শখ ঘুচে গেছে। তারপর সে বাড়ির দিকে দৌড়ায়। জাংকুক তাকিয়ে থাকে তে চলে যাওয়ার দিকে। হঠাৎ গাটা কেমন যেন শিউরে ওঠে মাস্টারমশাইয়ের, আর মুখে একটা হাসি খেলে যায়। সেদিন তে খুব জ্বর আসে। পরদিন সকালে আরও বাড়াবাড়ি হয়, বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে। দুদিন জিমিন আসেনি রাগ করে তার বাড়িতে। 3 দিনের দিন খবর পেয়েই ছুটে আসে তাকে দেখতে। বাবাকে বলে ডাক্তার নিয়ে আসতে। বাড়ি থেকে একটু দুধ এনে তেকে খাইয়ে দেয়। তের মাথার কাছে এসে বসে, তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এ কি করলে নতুন বউ? এমন করে বারবার কেন চলে যেতে চাইছো? একটু সুখের মুখ দেখতে ইচ্ছা করে না বুঝি? এমন সময় মোমো এসে বলে, জিমিন মা আমার, কি করবি বল? পোড়ামুখীর কপালে যা আছে তাই তো হবে নাকি? তুই আমি সেবা করলে ওর কপাল কি ফিরবে? তার থেকে বরং ওর কপালে যা আছে ঈশ্বরের হাতে না হয় ছেড়ে দেওয়া হোক। কথায় জিমিনের গা জ্বলে ওঠে। তা বলি কাকিমা, ঠাকুর কি চোখের মাথা খেয়েছেন? তিনি সবাইকে দেখতে পায়, তোমাকে দেখতে পায় না গা? গেরাম শুধু লোকের হাত জোড়াতো তাহলে। বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর 4টে বউ নিয়ে ফিরে আসে। তারপর সবাই মিলে তেকে ধরাধরি করে নিয়ে যায় জিমিনদের বাড়িতে। রাত তখন গভীর। এদিকে ডাক্তার বলে গিয়েছেন সকালের মধ্যে জ্বর না সারলে ডাক্তারের আর কিছু করার নেই। জিমিন ছেলেকে নিয়ে শুয়ে আছে নিজের ঘরে। একজন ঝি উকি দিয়ে তেকে দেখে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। মোড়ল মশাই আজ দূর শহরে গিয়েছে জমি জমা সংক্রান্ত কাজে। তে বিছানায় একা শুয়ে চরের ঘরে কী সব যেন বিড়বিড় করছে। এমন সময় তে দেখে সেই আমবাগানেও একা দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়ছে, খুব কুয়াশায় ছেয়ে গেছে। এমন সময় বৃষ্টির তীব্রতায় হঠাৎ সেই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসেন তার মাস্টার মশাই। তার সামনে এসে দাঁড়ায়, তারপর 2 হাত বাড়িয়ে তাকে ডাকতে থাকে। এমনভাবে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন, তাকে উপেক্ষা করতে পারে না তে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার মাস্টারমশাইকে। মাস্টারমশাই বুকে জড়িয়ে নেন তেকে। তারপর বৃষ্টির ফোঁটার মতো মিলে মিশে একাকার হয়ে যায় দুজনে। তে চোখ বন্ধ করে মুখে ফোঁটা ফোঁটা ঘাম ফুটে ওঠে। জাংকুক হাঁপ ছেড়ে বসে পড়ে তের পাশে। রাতে খাওয়ার পর মনটা বড় চঞ্চল হয়ে উঠেছিল জাংকুকের। এখন সবাইকে লুকিয়ে সে তের ঘরে এসে তের মাথায় জল পড়তে দিচ্ছিল। তখনই সে জাংকুকের হাতটা খামচে ধরে। জাংকুক চমকে ওঠে। তের হাতটা ধরে একটা আলতো চুমু খেয়ে ওর বুকের ওপর রেখে দেয় পরম ভালোবাসায়। আর তখনই দেখে তের মুখে ফোঁটা ফোঁটা ঘাম ফুটে উঠেছে। সে নিশ্চিন্ত হয়ে শুতে চলে যায় নিজের ঘরে। বাইরে থেকে জিমিন সবটাই দেখে। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। জল জল বলে চোখ খোলেতে জিমিন গরম দুধের গ্লাসটা তের মুখে ধরলে তে একেবারে সবটা খেয়ে নেয়। মাস্টার মশাই দেখুন দেখিনি, একদম সুস্থ হয়ে গেছে নতুন বউ। তবে আর কদিন এখানে থাক নাকি? জাংকুক কী বলবে ভেবে পায় না। ওখানে তো জানেন কি পরিস্থিতি, তাই আপনি যেটা ভালো বুঝবেন। জিমিন মুচকি হেসে বলে, থাক তবে কদিন। তে একটু সুস্থ বোধ করলে বিকালে জাংকুক এসে তের পাশে বসে। তে সেই স্বপ্নের পর লজ্জায় মুখ ফিরিয়ে শুয়ে থাকে। আচ্ছা, আপনার মরবার এত তাড়া কিসের? আমি জানি না, তবে আপনাকে মরতে আমি দেব না এই বলে দিলাম। তে সেভাবেই মুখ ফিরিয়ে আছে। কি লাভ তাতে আপনার? লাভ লোকসান বুঝি না, যেটা বুঝি সেটা হলো আমি আপনাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দিন থেকেই। কি বলছেন কি এসব আপনি? কেন, আপনি ভালোবাসেন না? কাল রাতে তাহলে অতবার যে আমার হাত জড়িয়ে ধরে বললেন, মাস্টার মশাই আমি আপনাকে ভালোবাসি। ছি, আমি ওসব বলেছি নাকি? আপনি ভুল শুনেছেন। জাংকুক তের হাতটা বুকে চেপে ধরে বলে, তবেই আমাকে ছুঁয়ে বলো দেখি সে কথা মিথ্যে। তে হাতটা সরিয়ে নিতে চায়, কিন্তু সে বাঁধন ছাড়াতে পারে না। রাতে সবাই ঘুমিয়ে পড়লে তে দরজার দিকে তাকিয়ে বসে থাকে এক দৃষ্টিতে। জিমিন ছেলেকে কোলে নিয়ে ঘরে এসে দরজায় হেলান দিয়ে রসিকতা করে বলে, কি লো, কার জন্য অপেক্ষা করছিস? সে কি আসবে? লোকে বলে যা শেষ ভালো তার সব ভালো, বুঝলে নতুন বউ? তেকে চুপ থাকতে দেখে জিমিন তের কোলে ছেলেকে দিয়ে বলে, দেখো তো নতুন বউ আমার ছেলেকে, তোমার ইচ্ছা করে না বলো? তাও নতুন বউ, জীবনের সুযোগ কিন্তু সবার আসে না। আজ রাতে বোঝাও ওনাকে, উনি যেন তোমাকে নিয়ে অনেক দূরে চলে যায়। তে শূন্য মুখে বলে, দিদি
আমার খুব ভয় করছে। তোমাকে তো সবটাই বললাম উনি কি বলেছেন, কিন্তু আমার যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। ইচ্ছে করছে এখান থেকে দূরে কোথাও চলে যাই। জিমিন তের কোল থেকে ছেলেকে নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু তে হাতটা ধরে আবার বসিয়ে বলল, তুমি শুধু শুধু রাগ করো আমার ওপর, আমার কথাটা একটু বোঝো না, কি চলে আমার মনের ভেতর। জিমিন হেসে বলে, রাগ করে নয় নতুন বউ, ওনার আসার সময় হয়ে গেছে তাই চলে যাচ্ছিলুম। আর আমি দেখছি ওনাকে তোমার জন্য অস্থির হতে, যখন তোমার বিপদ হয়। আর এই কদিন জ্বরে তো উনি প্রতি রাতে তোমার ঘরে এসে তোমার মাথায় জল পড়তে দিয়ে যেতেন, সে তো তুমি জানোনি। আর এইভাবে উনি সারা রাত জেগে বসে থাকতেন। উনি আমাকে এত ভালোবাসেন, কিন্তু মাস্টার মশাইয়ের মতো করে এতটাও ভালোবাসে না। বলছি শোনো নতুন বউ, তুমি সুখী হবে দেখো। ভগবান আর কত কষ্ট দেবে একটা মানুষকে বলো তো। হঠাৎ পায়ের শব্দ পেয়ে জিমিন দাঁড়িয়ে বলে, দেখো দেখিনি, তোমার সঙ্গে গল্প করতে করতে ছেলে আমার কখন ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই আমার। আমি আসি বুঝলে। জিমিন ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে সন্তর্পণে নিজের ঘরে চলে যায়। শরীর এখনও অসুস্থ, তাই তে বসে থেকে আবার শুয়ে পড়ে। হঠাৎ পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করে, কিন্তু পারে না। জাংকুক ঘরের দরজাটা বন্ধ করে নিচু গলায় বলে, কি উঠছেন কেন? উঠতে হবে না, শুয়ে থাকুন চুপ করে। তারপর জাংকুক এসে তের পাশে বসে। তে উত্তেজনায় খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সেটা দেখে জাংকুক তের চিবুকটা ধরে মুখটা তুলে বলে, এ কোন রূপ দেখছি আজকে তোমার? জানো, সেই প্রথম দিন যখন তোমাকে ভেজা শাড়িতে দেখেছিলাম, মনে মনে ভেবেছিলাম এমন নারী মেলে নাকি গ্রামে গঞ্জে। এ তো রবি ঠাকুরের লেখা কবিতার সেই নারী। তারপর একটা সুন্দর কবিতা বললেন মাস্টার মশাই। কবিতাটা শুনে তে লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। আবার জাংকুক নিজের হাত সরিয়ে নিয়ে বলেন, তুমি ভেবো না শরীরের কামনায় এসেছি আজ। সেদিন ওই দৃশ্য দেখে মনে মনে কামনা বাসা বেঁধেছিল। এসব তো ভালোবাসারই অংশ বলো। তবে আজ আমি তোমাকে খুব কাছ থেকে দেখতে চাই, সেই তোমাকে যাকে আজ পর্যন্ত কেউ খোঁজেনি, সেই নিখোঁজ তোমাকে। তে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মাস্টার মশাইয়ের দিকে। তারপর বলে, আমাকে নিয়েও কবিতা হয় মাস্টার মশাই? জাংকুক তের মাথাটা কোলে নিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলে, হয়, কিন্তু সেই কবিতায় আগে পাঠককে মুগ্ধ হতে হয় সেই নারীতে। তার যা কিছু আছে সব কিছুতেই, ভালো খারাপ সব কিছুতে তাকে আসক্ত হতে হয়। তে জাংকুকের হাতটা নিজের কাছে এনে 5টা আঙুল দিয়ে তার হাতটাকে বেঁধে বলে, ধুর, আমি কি এত শক্ত কথার বনে বুঝি নাকি? জাংকুক হেসে তের কপালে একটা চুমু দিয়ে বলে, ভুল ভালো মন্দ সব নিয়ে ভালোবাসলে শুধু কবিতা কেন, গান শায়েরি সব আসে। এত ভালোবাসেন আমাকে, কি দেখলেন আমার মধ্যে? কী বা পাবেন? আমি যে পোড়া কপালি, যার কপালে যাই সে আমার সঙ্গে সঙ্গে জ্বলতে থাকে। আর তাই তো উনি। জাংকুক হাত দিয়ে তের মুখটা চেপে ধরে বলেন, আর কখনো তুমি ওই শয়তানটার নাম নেবে না। আমরা অনেক অনেক দূরে চলে যাব এখান থেকে। তে চমকে উঠে বলে, আপনার পরিবারের লোকজন মেনে নেবে আমায়? তোমার অতীত তুমি এখানেই ফেলে যাবে, আর আমার সাথে যাবে আমার চারুলতা, তে নয়। চারুলতা? সে কে? দূর খেপি, কে আবার হবে? তুমি আমার চারুলতা। আমি তোমাকে লেখাপড়া শেখাবো, শিক্ষিত করে শহরে গিয়ে সুখে শান্তিতে আমরা সংসার পাতবো। আমাদের ছোট্ট সংসার হবে। তে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে ফেলে এক ফোঁটা করে। জাংকুক তা দেখে বলে, আমার চারুলতা আর কখনো কাঁদবে না বলে তে চোখের জলটা মুছে যায়। এত স্বপ্ন, এত সুখ, এসব আমার কাছে মৃত্যুর পর স্বর্গলাভের মতো, বুঝলেন? যা এ জীবনে পূরণ হওয়ার নয়। জাংকুক তের গাল টিপে দিয়ে আদর করে বলে, আর কখনো খারাপ চিন্তা করবে না। তোমার শরীর ঠিক হলেই আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব, তাই সব ভালো ভালো চিন্তা করো। তে জাংকুকের কাঁধে হাত দিয়ে উঠে বসে, তারপর তাকে জড়িয়ে ধরে। জাংকুকও তাকে বুকে জড়িয়ে নেয়। তারপর দুজনেই দেয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে পড়ে। পাখির ডাকে চমকে উঠে বসে জাংকুক, দেখে তে তখনও তার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওঠাতে মন চাইল না, তাই আলতো করে বালিশে মাথাটা রেখে চুপিসারে ঘর থেকে বেরিয়ে গেল। জিমিনের ডাকে তের ঘুম ভাঙল। চোখ খুলে চারিদিকে তাকিয়ে দেখল তার মাস্টারমশাই কোথাও নেই। তে উঠে বসে বলল, আমি কি আবার স্বপ্ন দেখলাম? জিমিন এবার তের কানটা মুলে দিয়ে বলল, স্বপ্ন বই কি, চলো মুখ হাত পা ধুয়ে খেয়ে নেবে চলো। আমি আবার যাই, বাবা বেরোবেন। স্নান সেরে তে ধীর পায়ে উঠানে এসে দাঁড়ায়। তারপর এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু যাকে খুঁজছে তাকে কোথাও পায় না।
আর এম ঘর থেকে বেরিয়ে এসে তেকে দেখে বলে, কাউকে খুঁজছো নাকি মা? শরীর ঠিক আছে এখন? এসো এসো, এদিকে এসো। উঠোনে অনেক রোদ, ওখানে কেন গেছো? তে কি বলবে কিছুই বুঝতে পায় না। জিমিন এসে বলে, আমি ওকে বললুম রোদে চুলটা একটু শুকিয়ে নিতে, তাই দাঁড়িয়েছে, এখনই চলে আসবে, দেখো। তারপর চোখ টিপে তের দিকে ইশারা করে। তে দুহাত জোর করে বলে, জ্যাঠামশাই আপনার বড় দয়া আমার উপর, এই ঋণ শোধ দিতে পারবো না কখনো। আমি এখন ঠিক আছি, আমাকে নিয়ে এত চিন্তা করবেন না, শুধু একটা অনুরোধ রাখবেন আমার। মোড়ল মশাই দালানের একটা চেয়ারে বসে বললেন, কি বলো শুনি। তে দৌড়ে এসে তার পা ধরে বললেন, জ্যাঠামশাই ও বাড়িতে আমার যাওয়ার ইচ্ছা নেই, আমাকে এখানেই রেখে দিন না আপনার কাছে, আপনার বাড়ির সব কাজ আমি করে দেব, যা বলবেন তাই। আরেম একটু চিন্তিত হয়ে পড়ল, কিন্তু বৌমা, তোমার শাশুড়ি যদি আবার এই নিয়ে অশান্তি করেন? জিমিন সবটা শুনে বলল, বাবা, ওর স্বামী তো আবার বিয়ে করেছে, সেই দেখুক না তার শাশুড়িকে, আর ওর সাথে উনি কেমন ব্যবহার করে সে তো তোমরা জানোই। দেখো মা, তোমার স্বামী এখনো জীবিত, তাই তার স্ত্রী হিসাবে তোমাকে তো তার কথা মানতেই হবে। তবে তুমি এখানে থাকো যতদিন না তোমার স্বামী এখানে ফিরছে, তারপর সে ফিরলে না হয় সবাইকে সবটা জানিয়ে আমার বাড়িতে তোমাকে রেখে দেবো মেয়ের মতো, তুমি আমার বাড়িতেই থাকবে। কথাটা বলে আরেম সেখান থেকে চলে যায়। নতুন বউ, মাস্টার মশাই তো বেরোবেন, যাও এক কাজ করো, ওনাকে তুমি খেতে দিয়ে দাও তো দেখি, আমি আবার যাই বাচ্চাকে গিয়ে খাইয়ে আসি। তারপর বাড়ির কাজের মেয়ে পদ্মকে উদ্দেশ্য করে বলি, পদ্ম, তোর কি চোখের মাথা গেছে? ওদিকে গরুগুলোকে মাঠে নিয়ে যেতে হবে, তোর কি হুঁশ নেই? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, বলে সে গরু নিয়ে মাঠে চলে যায়। এদিকে জিমিন বলে, নতুন বউ যাও, গিয়ে দৌড়খানা দিয়ে খাবারটা বাড়ো। তারপর মুচকি হেসে পেতলের বাটিতে দুধ নিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। রান্নাঘরে তে খাবার বাড়ছে, এমন সময় জাঙ্কুক পিছনে এসে দাঁড়ায়। দুটো বেশি করে ভাত বাড়ো তো, কাজ আছে। তে চমকে ওঠে, কেন? আমার আজ একটু বেশি খিদে পেয়েছে তাই। ও আচ্ছা, বলে তে একটু বেশি করে ভাত বেড়ে নিয়ে আসে। তারপর আসন পেতে দিয়ে বলে, বসুন, আমি জল নিয়ে আসি। জল এনে গ্লাসটা মেঝেতে রাখতেই জাঙ্কুক তের হাত ধরে টেনে কাছে বসিয়ে বলে, না মুখ খোলো দেখি। তের বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পিটোচ্ছে। তে আচমকা এমন ঘটনায় চমকে ওঠে। কি করছেন কি? কেউ চলে আসবে, আপনি খেয়ে নিন, আমি একটু বরং বাতাস করি। মুখ খুলবে নাকি জোর করে মুখে ঢুকিয়ে দেব? তে কাপা কাপা ঠোঁট দুটো আলগো করে ফাঁক করে। জাঙ্কুক ভাত মেখে তেকে খাইয়ে দেয়। তে চোখ দিয়ে জল ঝরে পড়ে। এমা কাঁদছো কেন? একটা মেয়ে কখনো দামি উপহার চায় না, শুধু তার স্বামী তাকে এইভাবে ভালোবাসুক, এইটুকুই চায়। স্বামী? কথাটা শুনে তে লজ্জায় মুখ নামিয়ে নেয়। আজ ভয় লজ্জা তোমার আমার মাঝে দেয়াল, তবে চিন্তা করো না, এই দেয়াল বেশি দিন থাকবে না, আমি বদলির চিঠি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, তখন শুধু তুমি আমি আর আমাদের সংসার। জিমিন হাতে একটা চিঠি নিয়ে হেরিকেনের আলোয় বসে পড়ছে আর হাসছে। তে জিমিনের ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। এমন সময় আকাশ কালো করে জোরে হাওয়া বইতে থাকে। দিদি, জোরে হাওয়া বইছে যে, ওনারা যে এখনও এলেন না। জিমিন কিছু বলতে যাচ্ছিল, এমন সময় পদ্ম এসে বলল, জিমিন দিদি, আমার ছেলের বড় জ্বর, এমন আকাশখানা কালো করে এসেছে, আমি বাড়ি যাই একটিবার, রাতে এসে খাবার করে দেবো খন। দিদি তুমি যাও, আজকে আর আসতে হবে না, আমি রাতে রান্না করে নেব। জিমিন ঘুমন্ত ছেলেকে তের কোল থেকে নিয়ে বলল, যা বাড়ি যা, এমন ঝড়জলের দিনে ছেলেকে একা রাখতে হবে না, রাতেরটা আমরা দেখে নেব। পদ্ম চলে যায়। জিমিন তের দিকে তাকিয়ে বলে, নতুন বউ, সন্ধেখানা দিয়ে দাও তো দেখি, আমার আবার বাধা আছে। অন্যদিন পদ্মই দিয়ে দেয়। তে ঘাড় নেড়ে বলল, তুমি ঘরে যাও বাচ্চাকে নিয়ে, দাঁড়ানো আর বসতে হবে না, আমি সন্ধে দিয়ে দিচ্ছি। জিমিন চলে যেতে তে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে ঘরে চলে যায়। শাড়িটা বদলে একটা লাল পেড়ের শাড়ি পরে প্রদীপ হাতে করে ঘরে ঢোকে। সব ঘরে ঘরে প্রদীপ দেখাচ্ছে। এমন সময় দরজায় টোকা শুনে উঠোনে পা বাড়াতেই আচমকা ঝড় শুরু হয়, যেন সব লণ্ডভণ্ড করে দেবে। তে হাতের প্রদীপটা ঠাকুরের সামনে রেখে দৌড়ায় দরজার দিকে। সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। দরজা খুলে দেখে বৃষ্টির জলে আধ ভেজা হয়ে আছে তার মাস্টারমশাই। তে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। মাস্টারমশাই বাড়ির ভেতরে আসেন। তারপর দুজনেই ভিড়ে জপজপে হয়ে দালানে উঠে আসে। হেরিকেনের আলোয় জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ওর হাত ধরে নিজের ঘরে নিয়ে যায়। তের গায়ে সাদা শাড়িটা ততক্ষণে গায়ের সাথে মিশে গেছে, স্পষ্ট হয়েছে শরীরের সবকটা ভাঁজ আর অঙ্গ। হেরিকেনের আলোয় জাঙ্কুকের নিষ্পলক দৃষ্টি দেখে তে লজ্জায় পেছনে ঘুরে দাঁড়ায়।
জাংকুক তের আঁচল ধরে টান দিয়ে নিজের বুকের কাছে টেনে নেয়। তে তখনও জাংকুকের দিকে পিছন ফিরে আছে দেখে জাংকুক এক টানে তের বুক থেকে আঁচলটা সরিয়ে দেয়। তে দু হাতে নিজের উন্মুক্ত বুকে হাত দিয়ে চেপে ধরে মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকে জাংকুকের সামনে। জাংকুক তাকে বুকে জড়িয়ে নেয়। তেও জড়িয়ে ধরে জাংকুককে। জাংকুক তের কানের কাছে মুখ নিয়ে বলে, ভেজা কাপড়ে থাকলে শরীর খারাপ করবে বলে কোমর থেকে এক টানে খুলে দেয় তের ভেজা শাড়িটা। তারপর নিজের গায়ের জামাটা আর ধুতিটা খুলে উন্মুক্ত হয়ে তের সারা শরীর জুড়ে অজস্র চুমু খেতে শুরু করে। তে জাংকুককে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, আমার ভয় করছে মাস্টার মশাই, ভয়, আমার গোটা শরীর গরম হয়ে উঠেছে, বোধহয় আবার জ্বর আসবে। জাংকুক তের কোমরটা জড়িয়ে ধরে বলে, ওটা জ্বর আসার গরম নয়, ওটা সঙ্গমের পূর্বের উত্তেজনা। তারপর তেকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় জাংকুক। তে আচমকা অনুভব করে জাংকুক তার পায়ের আঙুলে চুমু খেতে খেতে একটু একটু করে ওপরের দিকে উঠে আসছে। তের মাথায় বালিশটা দু হাতে চেপে ধরে। তারপর অনুভব করে নরম একটা স্পর্শ নিজের ঠিক দু পায়ের মাঝখানে। লজ্জায় জাংকুকের মাথার চুলটা খামচে ধরে তে। ভীষণ একটা উত্তেজনায় কুকিয়ে ওঠে। কিছুক্ষণ পরই একটা নরম স্পর্শ উপভোগ করে। হঠাৎ অনুভব করে শক্ত কিছু তার শরীরে ওঠানামা করছে, আর তার সাথেই তার মাস্টার মশাই তীব্র নিঃশ্বাস। জাংকুক মুখে একটা ক্ষীণ শব্দ করে শুয়ে পড়ে তের বুকে। তখনও তে বারবার কেঁপে কেঁপে উঠছে। পাখির ডাকে ঘুম ভাঙে দুজনে। তে চোখ খুলে দেখে মাস্টারমশাই তখনও ওর উন্মুক্ত বুকের ওপরে শুয়ে আছে। তে আস্তে আস্তে জাংকুককে ডাকে। তারপর জাংকুক উঠলে মেঝে থেকে শাড়িটা তুলে গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায় এক ছুটে। ভোর হতে তখনও অনেকটা দেরি। তে শরীর থেকে সব কিছু ধুয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। তের কেমন যেন পাপ ভোগে ভুগতে থাকে, আর বারবার মনে পড়তে থাকে তার বরের মুখটা। ভোর হতে জিমিনের ডাকাডাকিতে তে দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে বলে, কি হয়েছে দিদি, তুমি এত ভোরে? জিমিন ওর হাত ধরে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে বলে, বাবা ফিরেছেন একটু আগেই। উনি বললেন শুভ নাকি ফিরে এসেছে, তার শরীর নাকি বেশ খারাপ, ওর বউ নাকি ওর সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে ওর অসুখ দেখে। কথাটা শুনে তে কাল রাতের কথা মনে পড়তে মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। নতুন বউ, তুমি পালিয়ে যাও মাস্টার মশাইয়ের সঙ্গে, না হলে তোমাকে সবাই আলাদা করে দেবে মাস্টার মশাইয়ের থেকে। পালিয়ে যাও তুমি নতুন বউ, পালিয়ে যাও। হঠাৎ দরজায় টোকা পড়ে। শুনে জিমিন দরজা খুলে দেখে পদ্ম এসে হাঁপাচ্ছে। তে, তোমার বর ফিরে এসেছেন গো, তার শরীর বড্ড খারাপ, এই এখনই কি তখনই অবস্থা। এই তুই চুপ কর, যা এখান থেকে, তোকে কে জিজ্ঞাসা করেছে? যা গিয়ে নিজের কাজ কর। দিদি, আমার কপালে কি ভগবান একটু সুখ লেখেনি বলুন তো, বলে মুখে কাপড় চাপা দিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মাস্টার মশাই এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে সবটাই শুনছিলেন। তে চলে যেতে জাংকুক খোলা দরজার দিকেই তাকিয়ে থাকে। বাড়িতে ঢুকেই তে দেখে মোমো মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে উঠানে, সাথে দু চারজন লোক। তে দৌড়ে ঘরে গিয়ে দেখে শুভ বিছানায় শুয়ে আছে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে। তে শুভর কাছে গিয়ে বলে, কি হয়েছে আপনার, কথা বলুন না, এমন করে কি দেখছেন আপনি, কথা তো বলুন দয়া করে, কি হলো, কথা কর না, বলে হাউমাউ করে কেঁদে ওঠে। আরএম তেকে নিজের মেয়ের মতোই স্নেহ করে, তাই সে নিজেই ডাক্তার নিয়ে তের বাড়িতে হাজির হয়। ডাক্তার দেখে বলে, ওষুধ তো দিয়ে গেলাম, রাতটুকু পার হলে তারপর যা বলার বলবো। ডাক্তার ঘর থেকে বেরোতেই মোড়ল মশাই বলেন, কি বুঝলেন ডাক্তারবাবু? ওষুধের খামটা মোমোর হাতে দিয়ে বললেন, এটা নিন, রাতে খাওয়ার পর খাই দেবেন। তারপর আরএমকে বললেন, মোড়ল মশাই, বড় জটিল রোগ, মদ খেয়ে খেয়ে লিভারটার 12টা বাজিয়ে ফেলেছে, এখন বলা যায় না কবে কি হয়। আচ্ছা আমি তাহলে আসি, রাতটা কাটলে সকালে না হয় খবর দেবেন, আরও কিছু ওষুধ দিয়ে যাব, বলে ডাক্তার চলে যায়। মোমো ঘরে ঢোকে। তে কানে তখনও একটা কথাই বাজছে, রাতটা ভালোই ভালোই কাটতেই হয়, মানেটা বুঝেও যেন বুঝতে চাইছে না তে। মোমো তের কাঁধে হাত রেখে বলে, বৌমা ওষুধটা নাও, খোকাকে খাইয়ে দিও। শাশুড়ির মুখে এই প্রথম বৌমা ডাকটা শুনে কিছুক্ষণ শাশুড়ির দিকে তাকিয়ে থাকে। এমন কণ্ঠ সে এর আগে কখনো শোনেনি। মোমো চলে গেলে সে মাথায় হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভর দিকে। সকাল পেরিয়ে বিকাল হয়েছে। জিমিন ছেলেকে কোলে নিয়ে দরজায় এসে দাঁড়িয়ে দেখে তে এক দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে বসে আছে। নতুন বউ, কিছু খেয়েছো? এমন করে পাথরের মতো বসে কেন আছো? ওখানে তোমার শাউরি তো বিছানা পেতে শুয়ে ঘুমোচ্ছে, আর তুমি এমন কাঠ হয়ে আছো।
কথাটা শুনে তে হুঁশ ফিরল। হঠাৎ কি মনে হতে তে দৌড়ে বাইরে গিয়ে দেখলো মোমো বিছানা পেতে ঘুমাচ্ছে। কটা মাছি ভন ভন করছে তার মুখে। অন্যদিন হলে গাল মন্দ করে গোষ্ঠী উদ্ধার করে দিত এই মাছিগুলোর, কিন্তু আজ কেমন চুপচাপ। তের চোখে জল আসে, বোঝে ছেলের এমন দশা দেখে বড্ড কষ্ট পেয়েছে, কতইটাই কেঁদেছে। হয়তো ঠিকমতো ঘুমায়ও নি, খানও নি কিছু। সে পাশে গিয়ে বসে বলে, মা মা উঠুন, কিছু খেয়ে নেবেন। তারপর জিমিনের দিকে তাকিয়ে বলে, দিদি গো একটু দুধ হবে? কি জানি মানুষটা কবে থেকে শুকিয়ে আছে ঘরের মধ্যে, কিছু খেয়েছে কি না তাও তো জানি না। জিমিন তের দিকে তাকিয়ে বলে, যে মানুষটা তোমাকে ভগবানের ইচ্ছে বলে মরণ কামনা করছিল, তার জন্য এত দরদ কেন তোমার নতুন বউ? তে কি বলবে বুঝতে পারে না, কিন্তু মনে একটা খটকা লাগে। এতক্ষণ ধরে দুজনে কথা বলছে, অথচ তার শাশুড়ির ঘুম ভাঙলো না। একটা আশঙ্কা তার মনে কাজ করে। সে মোমোর হাতটা ধরতেই ছিটকে সরে যায়, আর মুখে আঁচল দিয়ে মা বলে চিৎকার করে ওঠে। নতুন বউ কি হলো বলে সেও মোমোর হাতটা ধরে চমকে ওঠে, কারণ তার হাত শক্ত হয়ে গেছে, শরীর পুরো ঠান্ডা। জিমিন ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়ে ছেলেকে পদ্মর কাছে রেখে লোকজন নিয়ে আবার সুহদের বাড়িতে উপস্থিত হয়। গ্রামের লোকজনরা মিলে তার শেষকৃত্য সম্পন্ন করে। এসব দেখে তে অনেক আগেই জ্ঞান হারিয়েছে। সকলে একটা কথাই বলে, এত পাপ করেছে তার শাশুড়ি যে মরা ছেলের জলটুকুও পেল না। হঠাৎ একটা চেনা গলা পেয়ে তে চোখ খোলে, দেখে জিমিন আরেমের সাথে মাস্টার মশাই দাঁড়িয়ে আছেন। তে মৃদু গলায় খুব কষ্ট করে বলে, মা মা কোথায়? আর উনি? আরেম একটু চিন্তিত হয়ে বলেন, বৌমা, বৌদিকে নিয়ে যাওয়া হয়েছে। ছেলের এই অবস্থা বলে তো তাকে এভাবে ফেলে রাখা যায় না। তুমি চিন্তা করো না, আমি নিজে দাঁড়িয়ে থেকেই সবটা করছি। বাবা, আপনারা বাড়ি যান, আমি ওকে নাইয়ে খাইয়ে তারপর বাড়ি যাব। মাস্টার মশাই যাওয়ার সময় একবার পেছন ফিরে তাকান তের দিকে, তারপর চুপচাপ বেরিয়ে যান। জিমিন তেকে ধরে তুলে স্নান করিয়ে কাপড় পরিয়ে ঘরে বসিয়ে বলে, নতুন বউ তুমি বসো এখানে, আমি বাড়িতে গিয়ে পদ্মকে পাঠিয়ে দিচ্ছি। ও এসে বসুক একটু, আমি ছেলেকে খাইয়ে রাতে এখানেই থাকবো। তে কিছুই বলে না, চুপচাপ সুহর পাশে বসে থাকে। কিছুক্ষণ পর পদ্ম এসে তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি করবি বোন, সবই তোর কপাল। কে জানতো তোর কপালটা এই বয়সে পুড়বে। কত আর বয়স তোর, ভগবান সারিয়ে দাও স্বামীকে, আর কত কষ্ট দেবে তুমি ওকে। তে পদ্মকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ কাঁদার পর একটা অস্পষ্ট গলা শুনে কান্নাটা কিছুটা থামায়। মনে হলো সুহ কিছু একটা বলছে। তে সুহর কাছে কানটা নিয়ে গিয়ে শুনতে পেল, চল একটু চল। তে দৌড়ে গিয়ে এক গ্লাস জল এনে সুহর মুখে ধরল। মুখে যাওয়ার থেকে গায়ে বেশি পড়ল। তারপর আবার সবটা চুপচাপ। ওরা এভাবে কতক্ষণ বসেছিল কেউই জানে না। জিবিন এসে বলল, নতুন বউ ঠিক আছে একটু? নাও, গরম দুধ এনেছি, খেয়ে নাও। আর সুহ দাদাকেও খাইয়ে দাও, আর তোমার জন্য রুটি তরকারিও নিয়ে এসেছি। আমার মুখে কিছু ঢুকবে না গো, তোমার মাস্টার মশাই মাথা দিব্যি, খেয়ে নাও বলছি। দিদি কি করছো কি? উনি তো সব শুনতে পাচ্ছেন। ওর এখন শোনা না শোনা সবই এক, নতুন বউ। সব হলো ওর পাপের ফল। মা ছেলেতে মিলে যে পাপ করেছে তার ফল ওরা পাচ্ছে। ঘরের লক্ষ্মীকে যারা পা দিয়ে ঠেলে তাদের এমনই কপাল হয়। দিদি ও কথা মুখে এনেনি, ঠাকুরকে ডাকো, উনি যেন ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। জিমিন হাতটা সরিয়ে রুটির টুকরোটা তের দিকে এগিয়ে দিয়ে বলে, আর মাস্টার মশাই উনি কিসের শাস্তি পাবেন নতুন বউ? ভালোবাসার। তে গায়ের কাপড়টা জড়িয়ে নিয়ে বলে, দিদি কাল আমি যে পাপ করেছি তার শাস্তি ওনারা পাচ্ছেন না তো? জিমিন কি বলবে কিছু বুঝতে পারে না, একটু হেসে বলে, ওটা পাপ হলে সুহ দাদাও পাপ করেছে রে, তবে সে তোমাকে ঠকিয়েছে, তুমি তো সেটা করনি, তাহলে কিসের পাপ? ভালোবাসাটা কোনো পাপ নয়, বরং ভালোবাসার থেকে পবিত্র সম্পর্ক আর কিছু হয় না। আর নিজের ভালো মন্দ বোঝার অধিকার সবার আছে নতুন বউ, এই বলে দিলুম, তাই যা করবে ভেবেচিন্তে করো। তে দু হাতে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। রাতটা ভালোই ভালোই কেটে যায়, কিন্তু সুহর কোনো পরিবর্তন হয়নি। পরদিন সকালে ডাক্তার এসে আরও কিছু ওষুধ দিয়ে যায়। ডাক্তার যেতে দরজাটা বন্ধ করতেই যাবে, অমনি দেখে মাস্টার মশাই। তে চমকে ওঠে, এদিক ওদিক তাকিয়ে বলে, আপনি আপনি এখানে কেন? লোকে দেখলে কি বলবে? ভিতরে আসুন। জাংকুক ভেতরে আসে। তোমার স্বামীকে দেখতে এলাম। তে ঘরে ঢোকে, পিছন পিছন জাংকুক। ঘরে এসে জাংকুক দরজাটা ভেতর থেকে বন্ধ করে বলে, তুমি কি করছো এসব? আমি ওদিকে বদলি চিঠি দিয়ে দিয়েছি, আজ 1 সপ্তাহের মধ্যে বদলিটা হয়ে যাবে, তুমি এখন এসব করবে? তে পাথরের মতো দাঁড়িয়ে থাকে চুপ করে।
তেকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক আবার বলে, আমি কিছু বলছি তোমাকে, উত্তর দাও দয়া করে। এসব কি ছলনা ছিল নিজের স্বার্থ চাহিদা মেটানোর জন্য? তে জড়িয়ে ধরে জাঙ্কুককে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি কি করব আপনিই বলুন। এই মানুষটাকে ফেলে কোথায় যাব আমি? যাই করুক না কেন আমার তো স্বামী উনি, ওনাকে কি করে এই অবস্থায় ফেলে চলে যাই? জাঙ্কুক তের থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে, আমি বদ্যির নির্দেশ জানিয়ে দেব, তৈরি থেকো। আমার জন্য নয়, আমাদের জন্য। তুমি আর আমি, আমাদের ছোট্ট সংসার, এটুকুই আমার চাওয়া তোমার কাছে। জাঙ্কুক ঘর থেকে চলে গেলে তে খোলা দরজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর শুভর পা ধরে বলে, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আজ রাতে জিমিন আসেনি, তার জায়গায় পদ্ম এসেছে। এইভাবেই বেশ কিছুদিন চলে যায়। জিমিন আর আসেনি তারপরে একবারও। তে আজ সকালে একটু আতপ চালের ভাত বসিয়েছে। এমন সময় জিমিন এসে বলে, কি করছো নতুন বউ, ভাত বসালে বুঝি? তে চমকে দেখে জিমিন দাঁড়িয়ে আছে ওর সামনে। আজকাল ওর মন কোনো কিছুতেই থাকে না, সবসময় অন্যমনস্ক হয়ে থাকে। তাই জিমিনের আশাটা সে লক্ষ্য করেনি। তে মৃদু হেসে বলে, দিদি তুমি এতদিন এলেনি যে? জিমিন মুখের একই রকম ভাব করে বলে, আমি আর চলে যাব নতুন বউ, তাই দেখা করতে এলুম। আজকেই চলে যাবে? তোমার কি কোনো যায় আসে নাকি নতুন বউ কে এলো আর কে গেল? শুধু আমিই নয় নতুন বউ, আরও একজন কাল ভোরে কলকাতা চলে যাবে, সেটা বলতেই এলুম এখানে। উনি উনি চলে যাবেন দিদি? না, উনি তো একা যাবেন না, তিনি তো তোমাকেও নিয়ে যেতে চান যদি তুমি যাও। তের গলা দিয়ে আর কথা বের হয় না, অনেক কষ্টে বলে, ওনাকে এ অবস্থায় ফেলে আমি কি করে যাই বলো তো? তুমি অন্তত একটু বোঝো। জিমিন হাত তুলে দেখে থামিয়ে দিয়ে বলে, থাক নতুন বউ, যা জানা ছিল তা আমার জানা হয়ে গেছে, এবার আমি আসি। জিমিন সেখান থেকে বেরিয়ে যায়। তে একবার সেই দিকে আর একবার বাড়ির দিকে তাকিয়ে দু হাত মাথায় তুলে বলে, ঠাকুর আমি কি করব তুমিই বলে দাও। এরপর তে উঠানে ধুলায় শুয়ে চিৎকার করে কেঁদে উঠে কপাল চাপড়াতে থাকে। রাতে তে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছে খেয়াল করেনি। তে ঘুম ভেঙে যায়। তারপর দেখে যে সুহু কেমন যেন করছে। তে তাড়াতাড়ি তার কাছে যায়, বুকে হাত বুলিয়ে দিতে থাকে। কি হয়েছে, এমন কেন করছেন? কষ্ট হচ্ছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে বলুন? কিছুক্ষণ ছটপট করার পর সবটা শান্ত। তে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় আরেমের বাড়ির দিকে। ডাক্তার এসে বলে, দেহে আর প্রাণ নেই। তে তখনও বসে আছে সুহর পা ধরে। বাড়িতে জটলা হয়েছে লোকের। বৌমা, তবে কাজ শুরু করি। তেকে চুপ দেখে মোড়ল মশাই আর কিছু জিজ্ঞাসা করে না। সুহকে নিয়ে যাওয়া হয় শ্মশানে। গ্রামের বিধবা বউরা মিলে তেকে ঘাটে নিয়ে গিয়ে কাজ ছেড়ে তেকে বাড়িতে নিয়ে আসে। ফাঁকা বাড়িতে তে একা বসে আছে। ততক্ষণ সূর্য উঁকি দিয়েছে আকাশে, তারই হালকা আলো এসে পড়েছে উঠানে। তে উঠে দাঁড়ায়, তারপর গিয়ে দাঁড়ায় সেই ঘাটের মাথায়। এক ফোঁটা চোখের জল ফেলেনি আজ তে, পাথর হয়ে গেছে যেন। তে এক পা করে নেমে যায় ঘাটের সিঁড়ি দিয়ে। ঘাটের শেষ সিঁড়িটাতে বসে। মনে পড়ে একটা একটা করে সব কথা। মাস্টার মশাইয়ের সাথে তার প্রথম দেখা, প্রথম পরিচয়। মনে পড়ে জিমিনের বলা শেষ কথা, আরও একজন চলে যাবেন আজ। মনে পড়ে নতুন বউ হয়ে এখানে আসা, তার শাশুড়ির কটু কথা, শুভর সাথে কাটানো নিষ্ঠুর সেই রাতগুলো, আর সেই ঝড়ের রাত। হঠাৎ টলমলে পুকুরের জলে নিজের সাদা পোশাকে এলো চুলের প্রতিচ্ছবি সে দেখে, চমকে ওঠে। ফাঁকা হাতগুলোয় একবার হাত বুলিয়ে নেয়, স্মৃতিটাকে দেখে চমকে ওঠে। হাতটা জল দিয়ে জলটাকে এলোমেলো করে দেয়, তারপর উঠে দাঁড়ায়। শেষে মনে পড়ে মাস্টার মশাইয়ের বলা একটি কথা, আমি তোমাকে মরতে দেব না কোনোদিনও। কথাটা মনে পড়তে তে একটু হাসে। তারপর এক পা বাড়াতেই হাতে একটা টান পেয়ে পিছনে ফিরে তাকাতেই চমকে ওঠেতে দেখে শুভ দাঁড়িয়ে আছে ওর সামনে, ওর হাতটা শক্ত করে ধরে আছে। সে হাসছে। কোথায় যাও তুমি? জানো ঠাকুরকে কত ডেকেছি আমি না মরলে তুমি মুক্তি পেতে না, তাই তোমার কথা ভেবেই হয়তো ঠাকুর আমার কথাটা শুনে নিয়েছে। এই 7 দিন ধরে আমি শুধু বলে এসেছি তাকে, আমার পরাণটা যেন উনি নিয়ে নেন, তবেই আমার পাপে প্রায়শ্চিত্ত হবে। এসো, ওদিকে তাকাও বলে অন্য হাতটা বাড়িয়ে দেয় ঘাটের মাথার দিকে। তে তাকিয়ে দেখে মাস্টার মশাই দাঁড়িয়ে আছেন, হাঁপাচ্ছে ঘাটের মাথায়। তারপর তেকে দেখে বলে, জানতাম জানতাম তোমাকে আমি এখানেই পাবো। আবার নিশ্চয়ই এসেছিলে মরতে, আর আমিও বলেছিলাম না মরতে তোমাকে আমি দেব না, তাড়াতাড়ি এসো, বেলা 9টায় ট্রেন, ওটা যদি না পাই তাহলে বেকার স্বামীকে নিয়ে ঘর করতে হবে বলে দিলুম। বলে দৌড়ে নেমে এসে তের হাতটা ধরে তাকে নিয়ে ওপরে উঠতে থাকে। জাঙ্কুকের হাত ধরে যেতে যেতে তে একবার পেছনে তাকিয়ে দেখে সুহ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তারপর আস্তে আস্তে সূর্যের আলোর সাথে মিলিয়ে যাচ্ছে সে।
জাংকুকের হাত ধরে পাড়ি দেয় এক নতুন যাত্রার দিকে। আজ আর তার কোনো পিছুটান রইল না। সকলের চোখে আড়ালে জাংকুক তাকে নিয়ে চলল শহরের পথে। সেদিন গ্রামে তেকে কেউ খুঁজে না পেয়ে সবাই ধরেই নেয় তে আত্মঘাতী হয়েছে। কেউ কেউ আবার ভাবে সে হয়তো তার মায়ের কাছে ফিরে গিয়েছে, কিন্তু মায়ের কাছে ফিরে যাবেই বা কোন মুখে? দরিদ্র মা তাকে কিভাবে রাখবে? তার থেকে আত্মঘাতী হয়েছে না হয় সেটাই ভালো। আসল সত্যটা শুধুমাত্র জিমিনি জানত। এরপরে কেটে যায় 5-5টা বছর। জাংকুক তার কথা রেখেছে। শহরে নিয়ে গিয়ে তেকে পড়াশোনা করিয়েছে, অক্ষর জ্ঞান করিয়েছে, গড়ে তুলেছে তার চারুলতাকে একটু একটু করে। সেই ঝড়ের রাতে কাটানো মুহূর্তগুলোর সাক্ষী হয়ে জন্মেছে এক সন্তান। নাম দিয়েছে তেকুক। জিমিনের সাথে চিঠির মাধ্যমে তের যোগাযোগটা ছিল। এই শহরে তেকে কেউ চেনে না। চারুলতা হয়ে জাংকুকের পরিবারের কাছে সে হয়ে উঠেছে পরম আদরের। জাংকুকের মা তেওকে প্রচণ্ড স্নেহ করেন, মেয়ের মতো আগলে রাখেন। জাংকুকের বাবা নেই, ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। মা আর ছেলের সুন্দর সংসারে তে এসে যেন আরও প্রাণ ফিরিয়ে দিয়েছে। জাংকুকের ভালোবাসা তের প্রতি এতটুকুও কমেনি, বরং বেড়ে চলেছে প্রতিনিয়ত। রাতে ছেলেকে ঘুম পাড়িয়ে তে ফ্রেশ হয়ে শুতেই যাবে, তখনই জাংকুক এসে পিছন থেকে তেকে জাপটে ধরে। কি হলো? ছাড়ো মাস্টার মশাই। ছাড়বো বলে তো ধরিনি প্রিয়, সারা জীবন এই হৃদমাজারে রাখবো বলে ধরেছি। ছেলে ঘুমিয়ে গেছে, তাই এখন প্রাণ ভরে একটু আদর করতে দাও দেখি বলে তের ঘাড়ে মুখ গোজে জাংকুক। ছোট ছোট আদরে তেকে ভরিয়ে দিতে থাকে। তারপর কোলে তুলে তাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ে আর ভালোবাসায় সোহাগে ভরিয়ে দিতে থাকে তেকে। আর এই ভালোবাসার সাথেই এই গল্পটাও এখানে শেষ হলো। কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।